সুপ্রিয় দর্শক, নিউজ 26-এর নিয়মিত সাপ্তাহিক আয়োজন খবরের বিশ্লেষণধর্মী এই অনুষ্ঠানে সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ শাহজাহান জমাদ্দার। এই সপ্তাহ ডুমুরি উপজেলা ঘটে যাওয়া বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত খবরের বিশ্লেষণ নিয়ে আজ আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন ডুমুরিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ ফেরদাউস খান। আরও একজন অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন ডুমুরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আনোয়ার হোসেন আকন্জি। প্রথমে আমরা সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি নিউজ 26-এর পক্ষ থেকে। চলুন আজকে আমরা যে সংবাদগুলো নিয়ে আলোচনা করব সেই সংবাদের শিরোনামগুলো দেখে আসি। দৈনিক যশোর বার্তা, 4 মে রবিবার ডুমুরিয়া হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত। সময়ের খবর, 3 মে শনিবার ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন। দৈনিক জন্মভূমি, 6 মে মঙ্গলবার ডুমুরিয়া হাটবাজারে ভেজাল চালের 6 লাফ। দৈনিক জন্মভূমি, 4 মে রবিবার শ্রমিকদের মূল্য দ্বিগুণ, ডুমুরিয়া ধান সংগ্রহ নিয়ে বিপাকে কৃষক। দৈনিক পরিবর্তন, 6 মে মঙ্গলবার নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ। সময়ের খবর, 9 মে ডুমুরিয়া গরুসহ 2 চোর আটক, সিএনজি জব্দ। দৈনিক সংযোগ প্রতিদিন, ডুমুরিয়া হাটবাজার ভেজাল চালে 6 লাফ। সংযোগ প্রতিদিন, খোরনিয়া ইউনিয়ন চেয়ারম্যান শেখ দিদারের কবরে জিয়ারত করেন ইউনো। সময়ের খবর, 9 মে আটলিয়া ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিনের মাতার দাফন সম্পন্ন। দৈনিক খুলনা টাইমস, 7 মে বুধবার এপ্রিলের সড়ক দুর্ঘটনায় নিহত 583, আহত 1202 যাত্রী কল্যাণ সমিতির একটা সমীক্ষায়। দৈনিক স্পন্দন, 6 মে মঙ্গলবার ডুমুরিয়া কলেজে অভিভাবক সদস্য পদের নির্বাচনে 9 জনের মনোনয়নপত্র গ্রহণ। 9 দিগন্ত, 7 এপ্রিল বৃহস্পতিবার ডুমুরিয়া আত্মহত্যা সহ অস্বাভাবিক মৃত্যু বাড়ছে। দৈনিক পূর্বাঞ্চল, শ্রমিকদের মূল্য দ্বিগুণ, ডুমুরিয়া কৃষকরা বিপাকে পড়েছে। দৈনিক দৃষ্টিপাত, 5 মে সোমবার ট্রাক ভর্তি অপরিপক্কিত। দৈনিক দৃষ্টিপাত, 5 মে সোমবার ট্রাক ভর্তি অপরিপক্ক আম ধ্বংস করল সাতক্ষীরা জেলা প্রশাসক। দিন, 8 মে বৃহস্পতিবার ডুমুরিয়ায় 3 বছরের শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক আটক। এই সপ্তাহে আমাদের যে দৈনিক পত্রিকাগুলো ছিল, যে পত্রিকাতে আমাদের ডুমুরিয়ার যে বিশেষ বিশেষ নিউজগুলো ছিল, সেই নিউজগুলো আমরা হেডলাইনগুলো পড়লাম। এইগুলো আমরা আমাদের অতিথিবৃন্দর কাছে বিশ্লেষণের জন্য তাদের কাছে যাব। তা আমি প্রথমে ডক্টর মোহাম্মদ ফেরদাউস খান, আমাদের কলেজের অধ্যক্ষ, আমি স্যারের কাছে বলবো, আমরা একটি নিউজ দেখলাম, 3 বছরের একটি শিশু ধর্ষণ হয়েছে আমাদের ডুমুরিয়াতে। আসলে এটা একটি খুবই ন্যাক্কারজনক এবং খারাপ একটি নিউজ আজকে আমরা দেখলাম। আপনারা সকলে জানেন 6 মার্চ মাগুরায় 8 বছর শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা হয়েছিল, সেটা আমরা কিন্তু গণমাধ্যমে দেখেছি। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুর কর্তৃক সে ধর্ষিত হয়েছিল, সেটার বিচার কাজ কিন্তু এখন চলছে। 13 মার্চ পুরো দেশবাসীকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল ছোট্ট শিশু আসিয়া। আমাদের দেশে অহরহ ধর্ষণ হচ্ছে, আইনও আছে, কিন্তু আইনের প্রতিফলন কতটুকু হচ্ছে এটা আপনার কাছে জানতে চাচ্ছি। ধর্ষণ একটা পুরোপুরি সামাজিক ব্যাধি আমাদের সমাজে বর্তমানে একটা মহামারী আকার ধারণ করেছে। কিছুদিন আগে আমরা আসিয়ার ধর্ষণের কথা শুনে সারা দেশ, সারা জাতি শোকে বিহ্বল হয়ে পড়েছিল। সেই কষ্টের ক্ষত শুকাতে না শুকাতে আমাদের কাছেই ডুমুরিয়াতে যে ঘটনা ঘটছে, এটা অত্যন্ত হৃদয় বিদারক এবং খুবই নিন্দনীয়। বিষয়টা একটু বিশ্লেষণ করলে আমার মনে হয় যে ধর্ষণ, এই শিশু ধর্ষণ একই সঙ্গে দুটো অপরাধ, দুটি মারাত্মক ধরনের অপরাধ। একে শিশু নির্যাতন, তার উপরে ধর্ষণ, এই দুটো একই সঙ্গে সমানভাবে অপরাধ করছে। এখানে ধর্ষণের বিষয় একটু বলতে গেলে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে একটা অ্যানিম্যালিটি বা একটা পশুত্ব স্বভাব আছে আমাদের। এই পশুত্ব স্বভাব থেকে বেরিয়ে আসার জন্য আমরা প্রতিনিয়ত শিক্ষা গ্রহণ করি, ধর্মের কাছে আশ্রয় নেই,
আমরা বিভিন্ন সামাজিক শিক্ষা পাই। আমরা প্রত্যেকটা মানুষের ভিতরে যে অ্যানিমালিটি আছে, যে আমাদের যে পশুত্ব স্বভাবটা আছে, যদি আমরা এটাকে দূর করতে না পারলাম, যদি এখানে বেরিয়ে আসতে না পারলাম, তাহলে আমরা কিসের মানুষ? ফলে এই ধরনের ন্যাক কাজ যারা করে এদেরকে বর্তমানে যে শাস্তির বিধান আছে, এই শাস্তির বিধানে এই আওতায় এনে এদেরকে বিচার করলে হবে না। আমার দৃষ্টিকোণ থেকে এদেরকে কঠিন শাস্তির আওতা আনতে হবে এবং এদেরকে কোর্টে বিচার না করে এদের প্রকাশ্যে সবার সামনে বিচার করা উচিত এবং কিছু দৃষ্টান্ত স্থাপন করলে পরবর্তীতে এরা দ্রুত কমে আসবে বলে আমি মনে করি। সবার সামনে বিচার করবেন, তা আপনার আইন তো আছে, তখন তো বলবেন যে আইন হাতে তুলে নিয়েছে সরকার। হ্যাঁ, আইন আছে বলেই কিছু করা যাচ্ছে না, কিন্তু আমার মনে হয় আইনটা সংশোধন করা দরকার। এই আইন সংশোধন করে যদি আমরা কিছু দৃষ্টান্ত স্থাপন করতে পারি, বিশেষ করে শিশু ধর্ষণের ক্ষেত্রে, তাহলে কিছু পরিবর্তন আসবে এবং সবাই এটা শিক্ষণীয় বিষয় হবে বলে আমি মনে করি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আনোয়ার ভাই, আপনার কাছে বলতে চাচ্ছি, এই যে শিশু ধর্ষণ হচ্ছে, আমরা প্রতিনিয়ত দেখছি, আমাদের তো ডুমুরিয়া গতকাল হলো, আমরা দেখলাম যে এই শিশু ধর্ষণ আমরা দেখতে পাই দেশের বিভিন্ন জায়গায় শিশু ধর্ষণ হচ্ছে, আমাদের বোনরা আসলে ধর্ষিত হচ্ছে। আসলে দেশে তো বিচার আইনও আছে, বিচার কাজকে আমরা দেখি যে একটা ধর্ষণ হওয়ার পরে যে তার জেল হয়েছে, ফাঁসি হয়েছে, এটা কি আমরা কি কোনোদিন দেখেছি? আজকে দেখেন, আসিয়া, সে ধর্ষণ হলো এবং তাকে দেশ থেকে চলেও যেতে হলো। এইভাবে কত মার বুক খালি হবে, আর কত মা আমাদের বোনেরা এইভাবে ধর্ষিত হবে। ধন্যবাদ জনাব শাহজাহান ভাই। আসলে এই যে ধর্ষণ কথাটা অত্যন্ত নিঘৃত এবং ঘৃণিত। এটা বিরুদ্ধে আইন রয়েছে, সামাজিক বিচার রয়েছে, তারপরেও কিন্তু এটা অবন্ধ ঘটছে। শুধু আসিয়া নয়, আসিয়ার মতন হাজারো মেয়ে এবং শিশু নারী এদেশে ধর্ষিত হচ্ছে, কিন্তু আসলে আমরা এর সঠিক কোনো বিচার আমরা পাচ্ছি না। কিন্তু আমরা যদি এটাকে সামাজিকভাবে বিচার করতে যাই, তাহলে কিন্তু এটা আমরা আইন হাতে তুলে নেওয়া হবে আমাদের, এবং সেদিক দিয়ে কিন্তু আমরাও অপরাধী হয়ে যাব। এক্ষেত্রে সরকারিভাবে এই ধর্ষণের বিরুদ্ধে আমার মনে হয়, ব্যক্তিগত মতামত, যে অন্তত মৃত্যুদণ্ড এর আইনি কার্যকরী করা উচিত বলে মনে হয়। সেদিন শুধু এই শিশু ধর্ষণটা, এই যে কয়েকদিন আগে আমাদের ডুমুরিয়া ঘটছে এটা না, এর কয়েকদিন আগে আমরা চুকনগরে একটা নারীর লাশ উদ্ধার করে দেখলাম পুলিশকে, যে বাইরে থেকে এই মহিলাটাকে হত্যা করে এবং এই চুকনগরে যে কাঁঠালতলা স্কুল আছে, স্কুলের পিছনে এনে তাকে কেমিক্যাল দিয়ে তাকে পুড়িয়ে একেবারে তার আলামত নষ্ট করার চেষ্টা করা হয়েছে। যা এটা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। কারণ আজও পুলিশ কিংবা এলাকার লোকজন সেই নারীকে আজকে শনাক্ত করতে পারেনি যে আসলে এই নারীকে কোথা থেকে নিয়ে আসছে বা তাকে কি করা হয়েছে। তবে অধিকাংশ মানুষ এবং পুলিশের যেটা আর কি মন্তব্য, যে তাকে অবশ্যই নির্যাতন করা হয়েছে, শারীরিক নির্যাতন, ধর্ষণ করা হয়েছে। আমরা চাই যে এদের বিরুদ্ধে কঠোর আইন তৈরি করে তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। আইন আছে, সবকিছুই আছে, কিন্তু ঘটনা হয় কি, যে সময় এই ঘটনাটা ঘটে সেই সময় আমাদের ভিতরে কিন্তু অনেক কিছু জেগে ওঠে, যে না, এই ঘটনা ঘটলো কেন, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক, তাকে এই করা হোক, এই করা হোক। কিন্তু পরবর্তী দেখা যায় আস্তে আস্তে যত দিন চলে যায়, তখন কিন্তু আমরা সেটা ভুলে যাই। আস্তে আস্তে আইনের মারপ্যাচ দিয়ে, ওই দেখেন আসিয়া মারা গেল, কিন্তু তার সেই ভিকটিম ধরা পড়লো, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে ওই কেস হালকা হয়ে যায় এবং আস্তে আস্তে কিন্তু সে কিন্তু আমাদের চোখে। যাই হোক, আমরা এই প্রশ্নের উত্তর আমরা পেয়েছি, আপনাদের দুইজনের কাছে ধন্যবাদ। আমি ফেরদাউস স্যারের কাছে আসতে যাচ্ছি। সড়ক দুর্ঘটনা আসলে একটি সুসংবাদ এইটাই, যে গত সপ্তাহে আমরা যে টকশো করেছিলাম, সেখানে আমাদের সপ্তাহে ডুমুরিয়ার থেকে আমাদের 3 জন আমাদের কিন্তু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিল এবং 4 জায়গায় কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটেছিল। আল্লাহর রহমতে এবার সুসংবাদ, যে এই সপ্তাহে আমাদের ডুমুরিয়াতে সড়ক দুর্ঘটনা কোনো নিউজ আমরা পাইনি। আল্লাহর রহমতে আমাদের কোনো সড়ক দুর্ঘটনা হয়নি, কিন্তু সড়ক দুর্ঘটনা কিন্তু একটা মহামারী ব্যাপার ধারণ করেছে আমাদের দেশে। প্রতিটা জায়গায় প্রতিদিন দেখা যাচ্ছে, পেপার খুললে কিন্তু আমরা সড়ক দুর্ঘটনা দেখতে পাই। আজকে কিন্তু পেপারে এসছে যে আমাদের পার্শ্ববর্তী থানায় আপনার কেশবপুরে 2 জন কিন্তু সড়ক দুর্ঘটনা মারা গেছে। এই এপ্রিল মাসে, আমি একটা ছোট্ট করে একটা জরিপ বলি, এই এপ্রিল মাসে 567টি সড়ক দুর্ঘটনা হয়েছে, তার ভিতরে 583 জন মৃত্যুবরণ করেছে, 1202 জন আহত হয়েছে। 215টি মোটরসাইকেল দুর্ঘটনার মধ্যে 229 জন কিন্তু মারা গেছে, যা মোট দুর্ঘটনায় 37.91% মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট থেকে। সড়ক দুর্ঘটনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে 10 জন
10 জন হলো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, 135 জন চালক, 112 জন পথচারী, 72 জন হলো পরিবহন শ্রমিক, 75 জন হলো শিক্ষার্থী, 15 জন শিক্ষক, 100 জন নারী, 70 জন শিশু ও 2 জন সাংবাদিক, 1 জন চিকিৎসক, 1 জন মুক্তিযোদ্ধা, 1 জন প্রকৌশলী, 8 জন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ পরিচয় তারা আমরা পেয়েছি। প্রতিবেদনে বলা হয়েছে মোট দুর্ঘটনা 50.97% গাড়ি চাপায় মৃত্যুবরণ করেছে, মানে একটা গাড়ি যাচ্ছে, পথচারী রয়েছে, গাড়ি চাপা দিয়ে মেরে দিয়েছে। তো সড়ক দুর্ঘটনা একটা মহামারীর রূপ ধারণ করেছে আমাদের দেশে। তো এই সড়ক দুর্ঘটনা কমানোর জন্য, এই সড়ক দুর্ঘটনার থেকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কি করা উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ জনাব শামসুল হক সাহেব। একটা কথা না বললে নয়, সড়ক দুর্ঘটনা মহামারী আকার ধারণ করেছে, এটা কিন্তু সারা বিশ্বব্যাপী আছে, শুধু যে বাংলাদেশে তা নয়, সারা বিশ্বব্যাপী এটা আছে, কিন্তু ধরনটা ভিন্ন। কারণ বাংলাদেশ একটা ছোট দেশ, পৃথিবীর 90তম ক্ষুদ্র দেশ। এই 90তম ক্ষুদ্র দেশে জনসংখ্যার পরিমাণ 20 কোটির কাছাকাছি। এই 20 কোটি জনসংখ্যা রাস্তা যে পরিমাণে আছে, এই রাস্তায় এই জনসংখ্যাকে সামাল দিতে যে আসলে সহজ হয় না। এটা হচ্ছে মূল বিষয়। এই মূল বিষয়ের পরে যে বিষয়গুলো আসে, সে বিষয়গুলো হলো যে আমাদেরকে সড়ক দুর্ঘটনার বিষয়ে 3টি বিষয় খেয়াল। 1 নম্বর হলো আমাদের গাড়ির ড্রাইভার যিনি চালান, 2 নম্বর যারা যাত্রী সাধারণ, 3 নম্বর গাড়িটা, আর 4 নম্বর রাস্তাটা। এই 4টে বিষয় ধরুন। এই 4টির বিষয় কিন্তু আমাদের শুরু হয়েছে। আর এই আগে যেটা বললাম যে অধিক লোকসংখ্যা চাপ, এত অধিক লোকসংখ্যা চাপের এই কাজগুলো, এই কাজ যখন থাকে তখন সেগুলো আসলে ম্যানেজ করলে আমরা কষ্ট করে যাবে। উদাহরণস্বরূপ বলি, মনে করেন যে আমাদের খুলনা থেকে সাতক্ষীরার মশলাটা আছে, এই মশলা রাস্তাটা এখন একেবারে ভেঙে গেছে কোনো কোনো জায়গায়। গাড়ি যখন ওই অনেক চড়া রাস্তা, যখন ঠিক ভালো পথটা খুঁজে নেওয়ার জন্য একবার ডাইনি একবার বাইরে নেওয়া, আর সঙ্গে সঙ্গে ওই গাড়ির সাথে কম এবং বেশি গতিসম্পন্ন যে গাড়িগুলো, সেগুলো ওর সঙ্গে তাল মেলাতে না পেরে দেখা যায় যে একপাশে এসে গাড়ি চালাচ্ছে। এটা বড় সমস্যা। এছাড়া যিনি গাড়ি চালান, ক্ষেত্রে বিশেষে গাড়ির টাইম মেনটেন করতে যে কোনো কোনো সময় কোনো গাড়ি একেবারে জায়গায় বসে থাকে, পরে দেখা যাচ্ছে ঠিক টাইম দিতে যে কাছাকাছি যে করতে দ্রুত চলে। যাই হোক, আমি এই প্রসঙ্গে আর যাচ্ছি না। আমরা এখন একটা বর্তমানে আমাদের কৃষকরা আমাদের ধান কাটছে, ধান মাঠে ধান পেকে গিয়েছে। এই ধানগুলো কৃষকরা আমাদের যে যার বাড়ি আনার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে এবং ধান কাটতেছে। আপনারা সকলে জানেন কৃষকদের এখন কৃষকদের যে আমরা একটা জোন, আমরা আগে 400-500 টাকা পেতাম, সেটা এখন 1000 থেকে কিন্তু 1100 টাকার ভিতর হয়ে গেছে এবং তাদেরকে কিন্তু 3 বেলা খেতে দিতে হয়। এতে কৃষকদের কি বেশি ঝুঁকির ভিতর পড়তে, তাদের কি অনেক বাড়তি খরচ হয়ে যাচ্ছে কিনা? বলছি, আসলে আমাদের বিশেষ করে ডুমুরিয়া অঞ্চলে কিন্তু এবার অনেক জমিতে এবার ধান হয়নি। না হতে যে ধানের চাষের যে উপযোগী কিছু জমি কৃষকরাই উপযোগী করেছে, যেমন ভিতর থেকে পানি সেচ দিয়ে বাইরে ফেলে ওখানে কিন্তু ব্যাপক অর্থ ব্যয় তারা করেছে, করার পরে ধানটা রোপণ করেছে এবং অনেকটা বিলম্বিত হয়েছে ধান রোপণটা, যে কারণে একে বিলম্বিত হয়েছে, তারপর পানি তারা বাড়তিভাবে সেচ দিয়ে অতিরিক্ত খরচ করেছে এবং করে দেখা যাচ্ছে যে যে ধানের ভালো ফলন হলেও বর্তমানে যে সিচুয়েশন পরিস্থিতি, যে কৃষকরা যে শ্রমিক সংকটে ভুগছে, আসলে শ্রমিক যে আগে ছিল 500 টাকা 400 টাকা, সেখানে এখন 1000 টাকা 1100 টাকা 3 বার খেয়েও তারা ধান কাটছে তারা। এতে দেখা যাচ্ছে যে একটা ধানের 1 বিঘে ধান যদি তারা খরচ করে ধরতে গেলে যে 20,000 টাকা, সেখানে 40,000 টাকা খরচ হচ্ছে, কিন্তু 40,000 টাকা ধান সেখানে উৎপাদন হচ্ছে না, যে কারণে কৃষকরা কিন্তু লোকসানের ঘাড়ি টানছে। আর আবার এখানে আরো একটা কথা, যারা বর্গা চাষ করছে তাদের কিন্তু আরো খরচ করতেছে, কারণ ধান চাষ করে তারা অর্ধেকটা দিয়ে দিচ্ছে আবার জমি মালিক, আর অর্ধেকটা তাদের থাকছে, কিন্তু খরচ একই হচ্ছে, হওয়ার কারণে তারা অত্যন্ত মানে লসের ভাগী হচ্ছে, যে কারণে উৎপাদনের চেয়ে খরচটা বেশি হচ্ছে। আর আপনার কাছে বলতে চাচ্ছি, কৃষকরা ধান কাটার সময় এখন মনে করেন ধান পেকে গেছে,
এখন পাকা মৌসুমে যখন কাটতে যাচ্ছে, আমরা সংবাদ মাধ্যমে দেখলাম যে আমাদের পার্শ্ববর্তী কয়েকটা গ্রামে, মাদবকাঠির থেকে শুরু করে কয়েকটা গ্রামে দেখছি ব্লাস্ট রোগ নামক একটি রোগে কিন্তু ধানকে নষ্ট করে দিয়েছে। এই যে কৃষকরা ধান তৈরি করলো, নিড়ানি দিল, চাষ করলো, সার দিল, কীটনাশক দিল, দেওয়ার পর কাটার সময় দেখলো যে সে ধান ঘরে তুলতে পারছে না। তো এই যে ব্লাস্ট রোগ হঠাৎ করে আক্রমণ হলো, আমাদের কি যারা এই গবেষণায় যারা আছে, সরকারিভাবে যারা আমাদের এই কৃষকদেরকে দেখভাল করে, তারা কি এগুলো ট্রিটমেন্টের বিষয়ে কোনো কিছু বলেনি নাকি? ধন্যবাদ। আসলে বিষয়টা দুঃখজনক, যেমন কৃষক এত খরচ করে এত পরিশ্রম করে যখন ফসল যখন ঘরে উঠাবে তখনই রোগ আক্রমণ, কষ্টদায়ক বিষয়। এক্ষেত্রে আমাদের কৃষি বিভাগ তো আছে, সেই কৃষি বিভাগ থেকে আমাদের আগে নাম ছিল গোলাপ সুপারভাইজার, এখন সহকারী কৃষি অফিসার, তাদেরকে দেখভাল করার দায়িত্ব দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কৃষক যখন দেখে যে এই বিষয়টা আমাদের কোনো ফসল আক্রান্ত হয়ে যাচ্ছে, তারপরে কৃষি অফিসে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নিতে হবে। এটা তো কৃষক উদ্যোগ নেওয়ার কথা, কিন্তু হয় কি বিষয়টা, যেটা আমাদের ফসলটা অনেকটা এখনো মৌসুমী জলবায়ুর উপর নির্ভরশীল। যাক, এগুলো কৃষি যারা অধিদপ্তর যারা আছে তারা এগুলো দেখবে, যাতে পরবর্তীতে যাতে ধান পাকার সময় যেন মানে পাকা ধানে মই দেওয়ার মতো একটা অবস্থা যাতে না হয় কৃষকদের। আমরা একটা অন্য একটা সংবাদে আমরা চলে যাচ্ছি। ডুমুরিয়া ফাউন্ডেশন একটা মেডিকেল ক্যাম্প কিন্তু এই সপ্তাহে আমাদের করেছে, যেখানে আমাদের প্রধান অতিথি ছিল আমাদের ডুমুরিয়া উপজেলা ইউনো মহোদয় মোহাম্মদ আল আমিন স্যার কিন্তু সেখানে ছিলেন। কি সামাজিক কাজে কতটুকু কি আমাদের ডুমুরিয়ার জন্য করছে বলে আপনি? ডুমুরিয়া ফাউন্ডেশন অবশ্যই ডুমুরিয়ার জন্য বেশ কিছু কার্যকরী ভূমিকা রাখছে, বিশেষ করে সমাজের বিপ্লব সাধন করার জন্য বিভিন্ন যে মেডিকেল ক্যাম্প ছাড়াও আরো অনেক বিষয়ে তার ভূমিকা রাখছে। এটা হুইল চেয়ার দিয়েছে, আর অনেকগুলো প্রোগ্রাম বাস্তবায়ন করবে, সেগুলো ঠিক এই মুহূর্তে সম্পূর্ণ করে নাই, কিন্তু সেখানে উদ্যোগটা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং এটা অব্যাহত রাখবে বলে আশা করি। আচ্ছা, আনোয়ার ভাইয়ের কাছে আমি আরেকটা বিষয় চলে যাচ্ছি। বর্তমান আমরা তো মনে করেন যে আমের মৌসুম চলছে, আম এবং লিচুর মৌসুম চলছে। সবাই আমরা কিন্তু আম পছন্দ করি, লিচু আমরা পছন্দ করি। এটা একটি খুবই প্রিয় ফল, সিজনারি ফল, আমরা সবাই খাই। আসলে কিছু অসাধু ব্যক্তি তারা আম পরিপক্ক হওয়ার আগে তারা এই আমটা পেয়ে কীটনাশক দিয়ে তারা কিন্তু এই বাজারজাত করে। আমরা ফল খাচ্ছি, কিন্তু খাচ্ছি বিষ, খাচ্ছি না অন্য কিছু খাচ্ছি। আপনারা দেখেছেন হয়তো বা সাতক্ষীরা বৈষম্য বিরোধী ছাত্ররা তারা একটি সংবাদ পাওয়ার পরে দেখলো যে 2 ট্রাক কাঁচা আম, অপরিপক্ক আম তারা সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য তারা যাচ্ছিল যখন, তখন গোপন সংবাদের ভিত্তিতে তারা প্রশাসনকে জানায়। প্রশাসন তখন 8500 কেজি আমের একটি ট্রাক জব্দ করে এবং সেটাকে নষ্ট করে দেয়। আপনি বলেন, এখন এই আম যদি শুধু ধরলো এবং নষ্ট করে দিল, এটাই কি প্রতিকার, নাকি মনে করেন যে যে বাগানি, যে বিক্রি করলো এবং যে কিনলো, দুজনই অপরাধ, দুজন আইনে আওতা আনা উচিত? আমার মনে হয় দুজনকে আইনের আওতায় আনা উচিত। এই আমটা শুধু ফরমালিন না, এটা কিন্তু আম শুরু থেকে কিন্তু এর বিষ, বিষাক্ত যে রাসায়নিক যে দ্রব্যটা, এটা কিন্তু প্রয়োগ করে আসতেছে, আমরা দেখতেছি। এবং এই যে আম মানে অপরিপক্ক আম যেটা, এতে যে বিষ ঢুকিয়ে পাকাচ্ছে, আবার তাতে দিচ্ছে, এটা হচ্ছে কার্বাইড দিচ্ছে, যেটা দিয়ে পাকাচ্ছে, আবার পাকানোর পরে আবার তাতে দিচ্ছে ফরমালিন, যাতে স্থায়ী হয়, যাতে না ফসল না হয়। এটা কিন্তু এই বিষ, এই যদি আমরা এটা সরাসরি বিষ খাওয়ারই সামিল আমার মনে হয়। এর থেকে আমাদের প্রশাসন এবং যিনি এই আম চাষ করতেছেন কৃষক পর্যায়ে থেকে প্রশাসনকে যদি সবাই যদি সচেতন হয় এবং এর বিরুদ্ধে যদি আমরা কথা বলি, তাহলে অবশ্যই এর একটা ভালো ফল আসবে বলে আমি মনে করি। আমরা আরেকটা নিউজে চলে যাচ্ছি। আমাদের ডুমুরিয়ায় এই সপ্তাহে, আপনারা সবাই জানেন যে হজ সামনে, অলরেডি ফ্লাইট শুরু হয়েছে যাওয়া। আমাদের এখানে একটা সংস্থা, তারা হজ ক্যাম্পেইন করেছে এবং সেখানে আমাদের ইউনো মহোদয় ছিলেন অফিসার্স ক্লাবে। এবছর 29 এপ্রিল মধ্যরাত থেকে 398 জন যাত্রী নিয়ে প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেয়। বাংলাদেশ থেকে এবছর হজের নিবন্ধন হয়েছে 87,100 জন হজ নিবন্ধন করেছেন। তার ভিতরে সরকারিভাবে 5,200 আর বেসরকারিভাবে 81,900 জন। আমি আরেকটা প্রশ্নে আসি স্যারের কাছে। স্যার, মনে করেন যে হজে তো যাই আমরা, ডাইরেক্টলি যাওয়া লাগে না, আমাদের একটা মোয়াল্লেমের মাধ্যমে আমরা হজে যাই। মোয়াল্লেমরা আমরা ওখানে গিয়ে বিভিন্ন ইনস্ট্রাকশন, যেগুলো আমাদের হজের যে মূল কাজগুলো থাকে সেগুলো এই মোয়াল্লেমরা আমাদেরকে নিয়ে একসাথে করায়।
এখান থেকে আমরা একটা সুন্দরভাবে গাইডলাইন আমাদেরকে দেয়, আমাদের কোথায় রাখবে, কি অবস্থানে রাখবে, ওখানে গিয়ে কী খাওয়াবে, সব কিছু এখান থেকে তারা দেখভাল এবং বলে দেয়। তারা বলে যে তোমাদের আমাদের কাবা শরীফের পাশেই কিন্তু আমাদের সবসময় থাকার ইচ্ছা পোষণ করি, কারণ ওখানে গিয়ে আমরা তওয়াফ করব, ওখানে নামাজ পড়বো। তা ওই কাছাকাছি থাকার জন্যই সবসময় মুআল্লিম যারা থাকে তারা বলে হ্যাঁ তোমাদেরকে কাছে রাখবো, পাশের হোটেলে রাখবো। অনেক সময় দেখা গেছে প্র্যাকটিক্যালভাবে যে যারা গিয়ে আসছে যে আমাদের বলেছে হজে পাশে রাখবে, যে 5 মিনিটের রাস্তা, দেখা যাচ্ছে 5 মিনিট তো দূরের কথা, যে হোটেলে রাখেছে ওখান থেকে গাড়িতে করে 15 মিনিট পরে গিয়ে কাবা শরীফ ওখানকে ছেড়ে দিছে। এরকম করে 15 দিন রাখিছে, তারপর হজ শেষ হয়ে যাবে 15 দিন পর তারপরে কাছে এনে রাখিছে। এই যে মুআল্লিমরা যেভাবে বলে নিয়ে যায় আর ওখানে করে এইটা কি বলেন আপনি? আমাদের যে হজ প্রশিক্ষণটা হয় সেটা কিন্তু মূলত ঠিক মতো হয় না। কেন হয় না আমি এটা ব্যাখ্যা দিই। যে আমি নিজে 2013 সালে হজে গিয়েছি। আমি একটা উদাহরণ দিয়ে বলি যে ইন্দোনেশিয়াতে যারা হজে যায় তাদের কিন্তু হজ শুরু হওয়ার আগে একটা প্রশিক্ষণ দেওয়া। সেই প্রশিক্ষণটা কেমন, যেটা কৃত্রিম ভাবে পবিত্র কাবাঘর, তারপরে ছাপা মারোয়া যে দোলানোর জায়গা, আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সবগুলো একটা মডেল তৈরি করে সেখানে প্রশিক্ষণদের পরীক্ষা হয়। সেই পরীক্ষা পাশ না করা পর্যন্ত সেটা দেওয়া হয়। এটা হচ্ছে আসল প্রশিক্ষণ। আমাদের দেশে কিন্তু ওইটা হয় না, আমাদের কিছু বিভিন্ন বিষয় বলে দেয়। ওইখানে যাওয়ার পরে দেখা যায় যে আমাদের হজ যাত্রীরা যে সুতির বস্ত্র যেটা নিয়ে যায় ইহরামের কারণে ওরা 2 দিন পরেই রংটা চটে যায়, এমন বিশ্রী দেখা যায় মনে হয় অনেক পুরোনো আমলের পোশাক। কিন্তু ওইটা আধুনিক মানে যে সমস্ত বহির্দেশের লোকজন যেভাবে যায় সুন্দর দেখা যায়, ওরা একই সঙ্গে চলে, একই সঙ্গে জাতি চলে, একই সঙ্গে নিয়ম মেনে চলে, তারপর পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে ব্যাপারে দায়িত্বশীল থাকে। আমাদের বিষয়গুলো দায়িত্বশীল থাকে না এবং আমাদের অধিকাংশ লোকদের মানতে বয়স্ক দিচ্ছে। ফলে ওইখানে যে হারিয়ে যাওয়ার পরে এমন কান্নাকাটা শুরু করে, ওখানে তো হজ অফিস আছে, হজ অফিসে গেলে সঙ্গে সঙ্গে পথ খুঁজে পাওয়া যায়। এগুলো ভালো প্রশিক্ষণের ঘটনা ঠিক মতো হয় না। এই সমস্ত বিষয়গুলো আমাদের থেকে যায়, সমস্যা থেকে যায়। আর ওইখানে যে পথ হারানোর সুযোগ নেই, ওখানে কিন্তু সব খুঁটির নাম্বার দেওয়া, নাম্বারগুলো থাকে আরবিতে। যদি আমরা প্রশিক্ষণের সময় 1 থেকে 9 পর্যন্ত আরবি সংখ্যা শিখাই দিই তাহলে কিন্তু ওখানে সমস্যার সমাধান প্রায় হয়ে যাবে। কিন্তু এগুলো শেখানো হয়, আমাদের বিভিন্ন রকম বক্তব্য দিয়ে কোথাও। ওখানে যারা মাজুর ব্যক্তি তাদের হুইল চেয়ারে পাবো, হুইল চেয়ার বিশেষভাবে একদম ফ্রি হুইল চেয়ার পাবো। কিন্তু এগুলো আমাদের মূল্য না বলে ওখানে বিভিন্ন টাকা পয়সা নিয়ে হুইল চেয়ারের ব্যবস্থা করে এবং দেখা যাচ্ছে হুইল চেয়ার ফিরিয়ে নিয়ে। যাই হোক, মুআল্লিমরা সতর্কভাবে এখন হয়ে গেছে অবশ্য, আগে মনে হয় এইসব এরম ছিল। আমরা চাই যে মুআল্লিম সাহেব তিনি এটাকে সওয়াবের দিকে নেবেন এবং আমাদের সেবার দিকে নেবেন এবং তাদের লভ্য অংশ যেটা সেটা তো আমাদের থেকে কেটে নেবেন এবং পরবর্তী এই সোনা বা অন্যান্য আদার্স যে এক হোটেলে রাখতে বলে অন্য হোটেলে নিয়ে যাবে এইরকম ধরনেরগুলো যাতে না করে, আমাদের যাতে হজগুলোকে সহজ করে দিক। যাই হোক, এই ছিল আজকের আমাদের আলোচনা। আমাদের আলোচনা আজকের এখানে সমাপ্তি ঘটবে। ঘটনাগুলো সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য অতিথিবৃন্দকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শকদের এত সময় আমাদের সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আগামী পর্বে নিউজ 26-এর সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। খোদা হাফেজ।